ঘটনায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মার্চ ফর জাস্টিস স্লোগানে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ডিবি হেফাজত থেকে অবিলম্বে 6 সমন্বয়কের মুক্তিসহ 9 দফা দাবির কর্মসূচি পালনের সময় কয়েকটি স্থানে পুলিশি বাধা ও লাঠিচার্জে আহত হন অন্তত 50 জন। সময় পাকিস্তান হানাদার বাহিনীও তাদের রেডিও পাকিস্তানের মিথ্যাচার লাভ নেই। বাংলাদেশকে স্বাধীন হয়ে গেছে। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরত না দেয় বাসায় আমাদের কিছু যায় আসে। আমি কি জামায়াত শিবির, তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না। তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। আপনি হত্যাকারীর কাছে যারা নিজেরা রাজাকার, তারা অপরাধী রাজাকার। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। আন্দোলন করে, মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং আগেই মাদার চোতের কথা শুনেন। সরি, আজকে গালি দিতেই হবে আমারে। সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই এবং বাংলাদেশের চলমান রাজনীতি প্রেক্ষাপটে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলন ছিল এবং কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে, এখন কিন্তু সেটা উল্টো ফিলে রূপ নিয়েছে। দর্শক, বেশি কথা বাড়াবো না, কি হয়েছিল, এখন কিন্তু তারা আন্দোলনের ডাক দিছে, ঠিক কোঠা আন্দোলনে। ইতিমধ্যে দর্শক, আপনারা আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কি কথা চলতেছে, কি স্লোগান চলতেছে এবং আমাদের পাশাপাশি পুলিশ প্রশাসন কতটুক অগ্রসর আছে সেই আন্দোলনকে থামানোর জন্য। তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আটক করা হয়েছে কিছুক্ষণ আগে, তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু দেখছে এখানে একজন শিক্ষার্থী তার এবং দেখছি একজন শিক্ষার্থী তার গাড়ির সামনে দাঁড়িয়েছেন, দেখছি তাকে যেন এমন দেখছি গাড়ির সামনে দাঁড়িয়েছেন একদম, আমরা দেখছি এমন তাকে যেন দেখছি তাকে কিন্তু এখানে ঘিরে রাখা হয়েছে। তিনি গাড়িকে ঘিরে রেখেছেন এবং তার বাইকে ছাড়ার জন্য সেখানে আটক করছে। আমরা দেখছি তিনি কিন্তু চিৎকার করছেন।
আপনারা কাকে গ্রেপ্তার আমরা দেখছি পুলিশ কিন্তু মেয়েটিকে আটক করেছে এবং যে মেয়েটিকে আসলে ঘিরে রাখা হয়েছিল সে কিন্তু তার বাইকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আটক করেছেন দেখছি এবং আমরা দেখছি শিক্ষার্থী আসলে এই মুহূর্তে আটক করেছে তাকে। এবং আমরা দেখছি সেই নারী ভাই আমি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। সে আপনার কি হয়? সে আমার বড় ভাই, বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে ছিলাম, উনি অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে গেছে। কেন এসেছিলেন এখানে? না, বাকিদেরকে চেনা নাই, আমরা একসাথে ছিলাম। আমরা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলে অনেকজন ছিলাম, প্রায় শতাধিক। আপনারা কেন এসেছিলেন এখানে? এখানে আমরা পর্যবেক্ষণ করতে আসছি এবং হচ্ছে আমাদের ভাইদের যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তাদের যে হত্যার বিচার চাওয়ার জন্য আমরা এখানে শান্তিপূর্ণ দাবি নিয়ে আসার জন্য জড়ো হয়েছিলাম, কিন্তু ওরা আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয়নি। আমাদেরকে ওনারা আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গেছে। গুরুত্বপূর্ণ যাকে ধরে নেওয়া হয়েছে আপনার ভাই, তার নাম কি? তার নাম নূর, তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। নূর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা এতক্ষণে দেখেছেন হয়তোবা আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ দর্শক, যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, আর যাতে আজকের এই ভিডিওটি ঝড়ের গতিতে পৌঁছে যায়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা অনেকবার হয়তো দেখে ফেলেছেন যে আমাদের বর্তমান চলমান রাজনীতি প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে এখন কিন্তু কোটা আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, জায়গায় জায়গায় তারা কিন্তু আহত হচ্ছে এবং নির্যাতিত হচ্ছে এবং আইনজীবী সমিতিরা তিনারাও কিন্তু এখন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে এবং সকল শ্রেণীর পেশাদারকে মানুষজনকে আহ্বান জানাইছে ডাকার জন্য। দর্শক, এই বিষয়ে ব্যারিস্টার সুমন ভাই, আমাদের ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকেষ্ট, উনি কি বলেছিল এবং ওনার মন্তব্য করেছিল একটি টিভি টক শোতে যে কথা বলেছে ব্যারিস্টার সুমন ভাই, এবং অপর দিকতে প্রশ্ন করেছে সাধারণ একজন জনগণ যে আমাদের ছাত্র আন্দোলনের 6 জন শিক্ষার্থীকে যে ডিবি পুলিশ ধরে নিয়েছিল এবং ওনাদেরকে মারধর করে ভাত খাওয়াইছিল, সেই একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমরা অনেকেই দেখেছি। এ বিষয়ে ব্যারিস্টার সুমন, আপনার কোনো মতামত আছে কিনা এবং কেন তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হবে, এই বিষয়ে কিছু জানতে চাওয়ার পরে ব্যারিস্টার সুমন ভাই যে উত্তর দেয়, চলুন সেই ভিডিও ক্লিপটা আমরা দেখি। দর্শক, যত ভিডিও দেখছেন হয়তো বা আপনাদের অনেক ধরনের মন্তব্য আসতে পারে। দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। সাথে এই যে সংঘর্ষ হইতেছে, যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে,
এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই, এইটা রবীন্দ্রনাথের কথা ছিল। এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে যে অধিকার 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন, যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল, আপনারা এই অধিকার কেউ কেউ ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল। সবই ঠিকঠাক মতো হইল। আপনারা এই মঙ্গলবারে এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন, অনেকেই ওয়েট করেন নাই, অনেক আবেগ ছিল, যার কারণে আজকের এই ধ্বংসলীলা। আমি আরও জিনিস বলতে চাই, এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি। এই যে শুক্র শনি গেল, এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই, জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন, আর ওই দিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও, যারা বয়স্ক যারা আছেন, তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরাপুরি ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম লাইটলি নিছেন, তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয়, এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে। কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক, এরা নতুন নতুন চিন্তা করে, এরা সারা পৃথিবী দেখে অভ্যাস। আপনি জানেন যেখানে 18 সালে এরা পথে নামে আসছিল, এখন আবার যে ঘটনাটা ঘটলো, এইটা প্রশাসনও চাইলে আরও কন্ট্রোল করতে পারতেন। এবং আরেকটা ব্যর্থতা আছে, আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র, এরা অ্যাক্টিভ, তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে। সরকারেরও বোঝা উচিত ছিল যে কোনো একটা আন্দোলন হোক না কেন, আজকে ছাত্র, কালকে অন্যদের আন্দোলন হোক, এইটার মধ্যে জঙ্গিরা আইসা ঢুকবে, জামাত শিবির আইসা ঢুকবে। এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে, এটা বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের, এটা গেজেট আকারে প্রকাশ করে, কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের। এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে, কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না, প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না। কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন, বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের, এই বিশ্বস্ততা নাই। আরেকটা জিনিস বলতে চাই, আকাশের যে জায়গায় মেঘ জমা হয়, আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর, আপনি বিভিন্ন সংসদের ঝামেলা, নীতি নির্ধারণের ঝামেলা, এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টের বৃষ্টিপাত হইতে হবে? এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না। সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের মেঘগুলা যথেষ্ট। পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী 18 সালে শেষ করে দিচ্ছেন, এইটারে হাইকোর্টে নিয়ে আইসা এইসব ঝামেলা, মানে মেঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় হচ্ছে গিয়ে সব। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি। আমাদের সুমন ভাই বললাম, মানে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সুমন ভাই অত্যন্ত একজন ব্যারিস্টার এবং সাধারণ জনগণের জন্য কথা বলেন। তো ওনার কাছে আমার প্রশ্ন, যে আপনি তো একজন ব্যারিস্টার বটে, নট অনলি মানবতার এমপি, আপনি যে 6 জন সমন্বয়ককে ডিবি অফিসে নিরাপত্তার জন্য রাখা হয়েছে, তাদের এই নিরাপত্তায় রাখার তারা যদি নিজেরা নিরাপত্তা না চায়, তাহলে নিরাপত্তায় রাখার আইন আছে কিনা? আর তাদের মোবাইলগুলো বন্ধ রাখা হচ্ছে কেন? তাদের সাথে আমরা কথা বলতে পারার আইন আছে কিনা? তাদের মোবাইলগুলো খোলা রাখার। ধন্যবাদ, বুঝতে পেরেছি। সঙ্গে ওনাদের 6 জনকে খাওয়ানোর বিষয়টা নিশ্চয়ই আসবে, আপনি এটার জবাবটা যদি একটু দেন। দেখেন, এই যে 6 জনকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, এটা নিয়ে ধরে নিলাম যে এখন কখন নেওয়া হয়েছে, আমি সাপোর্ট করতেছি না, যে তাদেরকে নেওয়াটাকে সাপোর্ট করতেছি না। কখন নেওয়া হয়েছে? যখন বোঝা যাচ্ছে যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন
তাদের ব্যাপারে প্রশাসন বা এনফোর্সমেন্ট এজেন্সি চিন্তা করতেছে যে এদেরকে অন্য ধ্বংসের লাইনে নিয়ে যেতে পারে। ধরেন আপনার ছেলে যদি কোনো অন্য মেয়ের জন্য মনে করেন যে পাগল হয়ে যায়, তখন আপনি করতেছেন কি, ভাবতেছেন যে ওই মেয়ের বাবা মারা আমার ছেলেটার মাথা নষ্ট করে ফেলে কিনা, এই জন্য ছেলেটারে বিদেশ পাঠাই দেয় ফ্যামিলি। তো এইখানে হয়েছে কি, আমার যতটুকু আমি তাও জানি না, কিন্তু আমি কোনোভাবে ব্যক্তিগতভাবে কাউকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসাকে কখনোই সাপোর্ট করি না। এবং অন দ্য টপ অফ দ্যাট আপনি এটা তো আজকে জানেন হাইকোর্টও এই বিষয়ে গতকালকে বলছেন যে এটা একটা তামাশা। তো আমি মনে করি যে এই রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে তাদেরকে যদি মানে সিকিউরিটি মানে কি শুধু যে ফিজিক্যাল সিকিউরিটি এটা না, এটা হচ্ছে গিয়ে ঠিক ওনারা যে স্পেসিফিক আন্দোলনে থাকতে চান তারা যেন নিজেদের বুদ্ধিতে থাকতে পারেন, এইটা থেকে একটা বক্তব্য, এরকম একটা বক্তব্য প্রশাসন থেকে আসছে। আমি যতটুকু দু একজনের কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে আমরা যদি অ্যারেস্ট করতে চাইতাম এনি টাইম আমরা অ্যারেস্ট করতে পারি, কিন্তু তাদেরকে মনে হয়েছে যে তারা তো সাধারণ ছাত্রের প্রতিনিধিত্ব করতেছে, তাদেরকে যদি অন্যরা আইসা এই আন্দোলনটারে, আমি তো আপনারা বললাম এই আন্দোলন বারবার চেঞ্জ হইতেছে, আপনি খেয়াল করে দেখেন গতিপথ বদলাচ্ছে। এখন এক এক সমন্বয়ক এক এক কথা বলতেছে। এখন সমস্যা হচ্ছে কি, রাষ্ট্রের তো দায়িত্ব থাকে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কি রাষ্ট্র এই শান্তি শৃঙ্খলা বজায়ের স্বার্থে যে কোনো কাউকে বলতে পারে আপনি বের হবেন না, আপনি বাসায় থাকুন। মানে আমাকে যে কোনো সময় বলতে পারে যে আপনি, যেমন আমার যখন লাইফ থ্রেট আসছিল আমাকে বলা হয়েছে যে আপনি বাসার বাইরে বুঝে যাবেন, আপনি এখন আপাতত যাবেন না। তো এইটা আমার মনে হইতে পারে, তবে ওভারঅল এটা আমার মনে হওয়ার বিষয় আমি বললাম। তবে আমার কাছে মনে হয়েছে যে কোনোভাবেই হোক, যে কোনো এজেন্সি কাউকে ইচ্ছার বিরুদ্ধে কেউ আটকে রাখতে পারে না। এটার জন্য তো হাইকোর্টে আমাদের আইনজীবীরা গিয়েছে, এবং এই শুনানির আগেই তো আমার জানা মতে ওই ডিবি অফিস থেকে এদেরকে কি করা হয়েছে, খাবার আপ্যায়ন করার বিষয়টা কি? না, এটা তো আসলে হাইকোর্ট থেকেও বলা হয়েছে যে এটা একেবারে তামাশা করার মতো। তো এটা আসলে খুব একটা কাম্য না আমার কাছে মনে হয়। না, এটা আমার মনে হয় কি, ফেসবুকে যে এইটাকে একটা ব্যাকআপ হিসাবে দেখানো হয়েছে যে দেখো ওরা খাচ্ছে, এরকম বিষয়টা এটা করতে গিয়ে আসলে আরো ওই এটা তামাশার বিষয় হয়ে গেছে। যে শুনলে বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে ব্যর্থতার দায় কে নেবে, এবং পাশাপাশি জামাত বিএনপির যে অগ্নিসন্ত্রাস সেটা সঠিক তথ্য গোয়েন্দারা পাননি তার দাবি, যে এটার ব্যাপারে এবং আপনার মন্তব্য। আমি আমাদের গোয়েন্দাদের একটা বিষয়টা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গোয়েন্দারা কতটা সফল। আমি যখন এমপি নির্বাচন করতে যাই তখন দলের কাছে গোয়েন্দারা রিপোর্ট পাঠান যে কার জনপ্রিয়তা কত বেশি। ওই রিপোর্ট অনুযায়ী আমি মনে হয় 3 নম্বরে ছিলাম, মানে 1 নাম্বার তো নাই, যে আমার জনপ্রিয়তা 3 নম্বরে আছে আমার এলাকায়। গোয়েন্দারা রিপোর্ট পাঠিয়েছেন আমি যতটুকু জানছি। তো এর ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।